আলোচনা করব সন্নিবেশ বন্ধন, লুইস অ্যাসিড, লুইস ক্ষারক নিয়ে এবং লুইস অ্যাসিড লুইস ক্ষারক থেকে কি এমসিকিউ পরীক্ষায় আসছে বা আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করি সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধন কাকে বলে? সন্নিবেশ বন্ধন হলো, সংজ্ঞাটা দিই, সমযোজী বন্ধন গঠনকালে কোনো কোনো ক্ষেত্রে একটি পরমাণু বন্ধনের মোট ইলেকট্রন যোগান দেয়, অন্যদিকে অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়েই উক্ত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে সন্নিবেশ বন্ধন বলে। তো সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা আবার আমরা একবার বলি যে সমযোজী বন্ধন গঠনকালে কোনো কোনো ক্ষেত্রে একটি পরমাণুই বন্ধনের মোট ইলেকট্রন যোগান দেয়। তো একটা বন্ধন তৈরি করতে দুইটা ইলেকট্রন প্রয়োজন হয়, তো এই বন্ধনের দুইটা ইলেকট্রনই একটা পরমাণু দেবে, আর অন্যদিকে অপর পরমাণু কোনো ইলেকট্রনই দেবে না। ইলেকট্রন না দিয়ে উক্ত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি করবে সেটাই হলো কি সন্নিবেশ বন্ধন। তো এই সন্নিবেশ বন্ধন গঠনের জন্য দুই ধরনের গ্রুপ প্রয়োজন হয়, একটা হলো ইলেকট্রন দাতা গ্রুপ, আর একটা হলো ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তো সন্নিবেশ বন্ধন তৈরি হয় দুটি গ্রুপের সমন্বয়ে। লিখতে পারি কি সন্নিবেশ বন্ধন তৈরি হয় দুটি গ্রুপের সমন্বয়ে। তো তারা হলো, এক নম্বর হলো ইলেকট্রন দাতা গ্রুপ। তো ইলেকট্রন দাতা গ্রুপ কারা? সাধারণত যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অথবা কোনো আয়নের মুক্ত জোড় ইলেকট্রন আছে, বা কোনো পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন আছে, তারাই সাধারণত কি ইলেকট্রন দাতা গ্রুপ। তো সেই ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ আমরা লিখতে পারি মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ বা আয়ন বা পরমাণুই হলো কি ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ বা আয়ন বা পরমাণুই হলো কি ইলেকট্রন দাতা গ্রুপ। তো এমন দাতা গ্রুপ কারা? যেমন NH3-এর N পরমাণুর মাথার উপর কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে, এজন্য NH3 কি ইলেকট্রন দাতা গ্রুপ। যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এরকম মুক্তজোড় ইলেকট্রন দেওয়া থাকবে না, তবে আমাদের একটু মাথায় রাখতে হবে NH3-এর N পরমাণুতে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। তো H2O-তে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, PH3, তারপরে Cl- এর চারটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তারপরে OH- এর মধ্যে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। আর্গন,
Cn মাইনাসের মধ্যেও কি আছে, দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এই হলো কি বলতো ইলেকট্রন দাতা গ্রুপ। তো এরপর আছে ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তো ইলেকট্রন গ্রহীতা গ্রুপ কারা? ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তো ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হলো যাদের যে সকল যৌগ অষ্টক অসম্পূর্ণ অথবা যে সকল পরমাণু বা আয়নের অরবিটাল ফাঁকা আছে তারাই সাধারণত ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তাহলে কি লিখতে পারি আমরা? অষ্টক অসম্পূর্ণ যৌগ, অষ্টক অসম্পূর্ণ যৌগ বা ফাঁকা অরবিটাল বিশিষ্ট আয়ন বা পরমাণুই হলো ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তাহলে অষ্টক অসম্পূর্ণ যৌগ বা ফাঁকা অরবিটাল বিশিষ্ট আয়ন বা পরমাণুই হলো কি ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। এরপরে আমরা দেখব যে কে কিভাবে সন্নিবেশ বন্ধন তৈরি করে। যেমন H+ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন, H+ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন। তো H+ দ্বারা সন্নিবেশ বন্ধন কিভাবে গঠিত হবে? তো H+ কেনই সন্নিবেশ বন্ধন গঠন করে সেটাও আমাদের জানা প্রয়োজন। তো H+ এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, শুধুমাত্র একটা প্রোটন আছে। এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। H+ এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। তো এই হিলিয়ামের গঠন লাভ করার জন্য বা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য এর আরও দুইটা ইলেকট্রন প্রয়োজন হবে। এর কয়টা ইলেকট্রন প্রয়োজন? দুইটা ইলেকট্রন প্রয়োজন। এতে তো ইলেকট্রন নাই, তো হিলিয়ামের গঠন লাভ করার জন্য, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসিক গঠন লাভ করার জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন। তো সেই ইলেকট্রন সরবরাহ করবে কে? NH3 N পরমাণুতে কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন আছে। সেই দুইটা ইলেকট্রনে এই যে H+ এর কোনো ইলেকট্রন নাই, হিলিয়ামের গঠন লাভ করবে। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসিক গঠন লাভ করবে, সেজন্য এ কি করে? এই মুক্ত ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গ্রহণ করে। কিসের মাধ্যমে গ্রহণ করে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গ্রহণ করে। তো এইখানে আমাদের নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, আর এই যে প্লাস থেকে যাওয়ার কারণে উপরে একটা আমাদের প্লাস দিতেই হবে। এটার নাম কি? অ্যামোনিয়াম আয়ন। অথবা পানির সাথেও আমরা কি করতে পারি? H+ কে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত করতে পারি। H2O বা H3O+, তখন একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। আবার PH3ও এরকম সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে H+ এর সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের সংকেতটা হবে এরকম, যৌগের আয়নের সংকেত হবে PH3, চাইলে এভাবে লিখতে পারি আমরা, বা PH4+, এরকম। তো এভাবে কি H+, NH3, H2O, PH3 এদের সাথে কি তৈরি করতে পারে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। ফসফিনের সাথে H+ যুক্ত হয়ে কি তৈরি করলো? ফসফোনিয়াম আয়ন তৈরি করলো। তারপরে এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করলে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করলো। এরপরে Fe2+ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন, তো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 হয়, 3d6 হয়।
অর্থাৎ এতে ইলেকট্রন থাকে 24টা। তো 24টা ইলেকট্রন এর মধ্যে আছে। তো এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হলো নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন। ক্রিপ্টনের ইলেকট্রন আছে 36টা। তো এই Fe2+ যদি ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসিক কাঠামো লাভ করতে চায় তাহলে এর আরও ইলেকট্রন প্রয়োজন কয়টা? 12টা ইলেকট্রন প্রয়োজন। তো এক একটা NH3 বা এক একটা Cn- 2টা করে ইলেকট্রন অর্থাৎ একটা মুক্ত জোড় ইলেকট্রন সরবরাহ করতে পারবে। কয়টা মুক্ত জোড় ইলেকট্রন? একটা মুক্ত জোড় ইলেকট্রন অর্থাৎ 2টা ইলেকট্রন সরবরাহ করতে পারবে। এ কারণে এই Fe2+ এর সাথে 6টা NH3-কে যুক্ত করতে হবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। কয়টা? 6টা NH3-কে যুক্ত করতে হবে। তো সেটা হলো কি, জটিল আয়ন তৈরি হয়। তো আমরা অপর পৃষ্ঠায় দেখি। আমাদের Fe2+ 6NH3, তো এটা সন্নিবেশ বন্ধন তৈরি করে 6টা। NH3 এর সাথে 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। বা Fe(NH3) 6(2+) গঠন করে। এটা একটা কি? জটিল আয়ন। এছাড়াও অষ্টক অসম্পূর্ণ যৌগ যারা আছে তারা কিভাবে সন্নিবেশ বন্ধন তৈরি করে সেটাও আমরা একটু দেখি। অষ্টক অসম্পূর্ণ যৌগ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন। অষ্টক অসম্পূর্ণ যৌগ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন। তো অষ্টক অসম্পূর্ণ যৌগ দ্বারা গঠিত সন্নিবেশ বন্ধন যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এতে বন্ধন আছে 3টা। একটা বন্ধনে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টা। তো এখানে 3টা বন্ধনে 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ এই AlCl3 একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। তাই অষ্টক পূরণের জন্য ক্লোরিন থেকে এক সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একটা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করবে। তো তৈরি হবে কি? AlCl4- তৈরি হবে এরকম। আবার BF3ও কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, BF3। তো BF3ও একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। তো এটাও কি করে? সন্নিবেশ বন্ধন তৈরি করে। যেহেতু এখানে 3টা বন্ধন আছে, 3টা বন্ধনে ইলেকট্রন আছে 6টা। তো অষ্টক পূরণের জন্য AF- থেকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। বা এখানে BF4- তৈরি হয়। এছাড়াও সালফার ডাই অক্সাইডও কি করতে পারে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইডও সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তো সেই সন্নিবেশ বন্ধন তৈরি করার কারণ এতে কি আছে? পাই বন্ধন আছে। তো পাই বন্ধন থাকার কারণে, পাই বন্ধন থাকলে কি হয়? পাই বন্ধন আছে। আবার সালফার আর অক্সিজেন দুজনের তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্যও আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি থাকার কারণে এই দুর্বল পাই বন্ধনকে অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয়। এ কারণে অক্সিজেন বন্ধন পরমাণুতে স্থানান্তরিত হওয়ার কারণে অক্সিজেন পরমাণু ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে, আর সালফার পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হয়। তখন এই ঋণাত্মক OH- তার মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে
সালফারের সাথে যুক্ত হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে তৈরি হয় কি, OH, এরপরে আরেকটা H+ এর সাথে যুক্ত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। সালফিউরাস অ্যাসিড। এভাবেই কি হয়, সন্নিবেশ বন্ধনগুলো হয়ে থাকে। তো সন্নিবেশ বন্ধন নিয়ে যে আলোচনা সেটা তো হইল। এরপরে দেখো কি আছে আমাদের, লুইস অ্যাসিড, লুইস ক্ষারক নিয়ে আলোচনা করি। তো লুইস অ্যাসিড কাকে বলে? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি? যারা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে কি বলা হয়? লুইস অ্যাসিড বলে। তাহলে আমরা এই এতক্ষণ ধরে আলোচনা করলাম কারা কারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। H+ গ্রহণ করতে পারে, Fe2+ গ্রহণ করতে পারে, তারপরে AlCl3, BF3, SO2, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা সবাই কি করতে পারে? মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই লুইস অ্যাসিড কারা? যেমন আমরা তাহলে উদাহরণ দিতে পারি H+, Cu2+, Fe2+, Ag+, AlCl3 হতে পারে, BF3, BCl2 হতে পারে, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তো এরা সাধারণত লুইস অ্যাসিড এবং এরা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে থাকে। আর লুইস ক্ষারক, তো লুইস ক্ষারক কাকে বলে? যারা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্তজোড় ইলেকট্রন দান করে, তাদেরকে লুইস ক্ষারক বলে। তো কারা তারা? যেমন একটু আগে আমরা লিখছি NH3, PH3, H2O, NF3, Cl-, Cn, Ar প্রভৃতি কি বলো? লুইস অ্যাসিড ইত্যাদি। তো কিছু এমসিকিউ আমরা সলভ করি, এগুলো তো আমরা বুঝলাম, আশা করি বুঝছি। এমসিকিউ সলভ করলে দেখি আমরা পারি কিনা। এমসিকিউ তো এইখানে প্রথম প্রশ্ন, কোনটি লুইস অ্যাসিড? তো কোনটি লুইস ক্ষারক? তো কোনটি লুইস ক্ষারক? এদের মধ্যে কার মুক্তজোড় ইলেকট্রন আছে? অবশ্যই H2O এর অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে। আর আমরা লুইস ক্ষারকের সংজ্ঞা জানি, যারা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তাদের মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা লুইস ক্ষারক। এজন্য পানি হবে কি বলো? লুইস ক্ষারক। এরপরে কি, কোনটি লুইস ক্ষারক? এরপরেরটাও আছে, কোনটি লুইস ক্ষারক? তো লুইস ক্ষারক NF3 আছে, NF3 এর N পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে, যার
মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে সেই কি বলো, কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে সেই লুইস ক্ষারক, তাহলে এখানে NF3 হবে। নিচের কোনটি লুইস ক্ষারক, এখানেও NH3 N পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাইলে NH3 লুইস ক্ষারক। নিচের কোনটি লুইস অ্যাসিড, সেক্ষেত্রে আমাদের এইখানে দেখা যায় যে BF3 একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ, তো BF3 একটি লুইস অ্যাসিড। তারপরের প্রশ্ন আছে NH3 ক্ষারধর্মী, কারণ এটি NH3 জোড়া ইলেকট্রন দাতা, অবশ্যই মুক্ত জোড় ইলেকট্রন দাতা, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেহেতু ক্ষারধর্মী অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আবার প্রোটন গ্রহীতাও, হ্যাঁ প্রোটন গ্রহণও করে, তো তিনটা অপশনই হবে। কিভাবে প্রোটন গ্রহণ করে, ওই যে H+ একটা প্রোটন, তো H+কে সে গ্রহণ করে। আচ্ছা, লুইস অ্যাসিডগুলো হলো কি কি, সবগুলোই সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিলভার প্লাস, এরা তিনজনই কি করতে পারে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী, কারণ এটি হলো ইলেকট্রন জোড় গ্রহীতা, অবশ্যই ইলেকট্রন জোড় গ্রহীতা, প্রোটন দাতা, কিন্তু এটা প্রোটন দানে সক্ষম না, ক্ষারকের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড যেহেতু অবশ্যই ক্ষারকের সাথে, অম্লধর্মী যেহেতু ক্ষারকের সাথে অবশ্যই বিক্রিয়া করবে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো বই থেকে দেখলে আরও ভালো মতো বুঝতে পারবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।